বলা হয় থাকে ক্রিমিনাল যখন পুলিশের চেয়েও বেশি ট্যালেন্টেড হয় তখন পুলিশের অভাব হয়ে যায় তাকে ধরার জন্য। ঠিক তেমনই ঘটে কুরুপ নামের এই ব্যক্তির সাথে, যাকে ধরতে গিয়ে পুলিশ যেন নিজেই বারবার বিশাল রহস্য কুয়ো করে যাচ্ছিল। কিন্তু কে এই কুরুপ, আর কিভাবে বাসায় সবাইকে বুদ্ধ বানিয়ে দিব্যি ক্রাইম করে যাচ্ছে, এসব জানাতে হাজির হলাম কুরুপ মুভিটার এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর পেছাল না বাড়ি শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে দেখা যায় একটা পুলিশ স্টেশন। একজন নতুন পুলিশ অফিসার স্টেশনের ভিতরে ঢুকছে। তার পাশে একজন বয়স্ক পুলিশ অফিসারকে দেখা যায়, যিনি তার দীর্ঘ চাকরি জীবনের শেষ দিনে এসে পৌঁছেছেন। আর কিছুক্ষণের মধ্যে তিনি অবসর নেবেন। তার চোখে মুখে বিষাদের ছাপ। তিনি এক রেস স্মৃতি নিয়ে তার পরিচিত ডেস্কে রাখা ফাইলগুলো আর চারপাশে পুরাতন জিনিসপত্রগুলো দেখছিল। তার চেহারা একটা অতিরিক্ত আর ব্যর্থতা ছাপ স্পষ্ট। দেখে মনে হচ্ছিল যেন দীর্ঘ একটা চাকরি জীবন কাটেও তার কোথাও একটা শূন্যতা রয়ে গেছে। ঠিক সেই সময় তার এক সহকর্মী এসে বলে, স্যার, আপনার বিদায় সংবর্ধনা সব ব্যবস্থা হয়ে গেছে, চলুন। কিন্তু অবসর নিতে চলা সেই পুলিশ অফিসারের মন তখনও ভালো ছিল না। তিনি মানসিকভাবে খুবই ভেঙে পড়ছিলেন। তার চাকরি জীবনের সবচেয়ে বড় কারাটা ছিল কুরুডমের এক কুখ্যাত অপরাধী। তাকে তিনি কোনো দিনও আইনের আওতায় আনতে পারেননি। তিনি শত শত দুর্দর্শ অপরাধীদের ধরেছে, অনেক কঠিন কাজে সমাধানও করছেন তিনি। কিন্তু কুরুপের কেসটা আজও অমীমাংসিত। তার এই ব্যর্থতা তার মনে গভীর কষ্ট ও আক্ষেপ তৈরি করেছিল। তারা দুজনে যখন কথা বলতে বলতে স্টেশনের বাইরে যাচ্ছে, ঠিক সেই সময় রাখা অনেক ফাইল আর বই নিচে পড়ে যায়। সেগুলোর মধ্য থেকে কুরুপ নামের একটা পুরাতন ফাইল আর একটা ডায়েরি সিটকে বেরিয়ে আসে। বয়স্ক অফিসারটি সেদিকে খেয়াল না করে চলে যায়। কিন্তু নতুন এক অফিসারের চোখে পড়ে সেই জিনিসগুলো। সে ফাইল আর ডায়েরিটা হাতে তুলে নেয়। ডায়েরির উপরে বড় করে লেখা ছিল কুরুপ। সে ভাবতে থাকে তার সিনিয়রের মনে যে কেসটা নিয়ে এত বড় আক্ষেপ তৈরি হয়েছে, এই কেসের সব অজানা তথ্য হয়তো এই ডায়েরিতেই লুকিয়ে আছে। তাই সে কৌতূহলবশত ডায়েরিটা খুলতেই তার সামনে এক নতুন রহস্য জগৎ উন্মোচিত হয়ে যায়। অন্যদিকে সেই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান চলছিল। সেটা সবাই তার সফল কর্মজীবনে বেশ প্রশংসা করে। তবে তার বক্তৃতায় কুরুপকে ধরতে না পারার যে আক্ষেপটা আছে, সেটা বারবার তার বক্তৃতায় ফিরে আসছিল। এদিকে সেই তরুণ অফিসার ডায়েরিটা পড়তে শুরু করে। আর ডায়েরিটা পাতা উল্টানোর সাথে সাথেই সিনেমায় আমাদেরকে নিয়ে যায় এক দীর্ঘ ফ্ল্যাশব্যাকে। সেই ফ্ল্যাশব্যাকে আমরা গোপী কৃষ্ণের বাবা মাকে দেখতে পাই। তারা মন্দির থেকে পুজো দিয়ে খুব হাসি খুশি মনে বাড়ি ফিরছিল, কারণ তারা খবর পেয়েছিল যে তার ছেলে গোপী কৃষ্ণন ফার্স্ট ক্লাসে পাশ করেছে। কিন্তু বাড়িতে থাকা গোপী কৃষ্ণনের মামা এই খবর শুনে রেগে আগুন হয়ে যায়। সে তাচ্ছিল্য করে বলে যে, তোমরাই ওকে মাথায় তুলেছ, ও ফার্স্ট ক্লাস কিচ্ছু পায়নি, কোনো মতে জাস্ট পাস করেছে, দেখে আসো। এখন নিশ্চয় কোনো শহরে বন্ধুদের সাথে সে আড্ডা দিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এখন ছেলেদের সত্য কথা শুনে গোপীর বাবা মায়ের মনে একদমই ভেঙে যায়। তাদের রাগ হয় এটাই ভাবে যে নিজের ছেলে তাদের সাথে এইভাবে কেমন করে মিথ্যা কথা বলতে পারে। আসলে গোপী কিষানের মামা সেই মুহূর্তে একটা খবরের কাগজ পড়ছিল, আর এখানে একটা বিজ্ঞাপন দেখে সে বলে, দেখো, এয়ারফোর্সে লোক নেওয়া হচ্ছে, ওকে যদি এখানে ভর্তি করে দেওয়া হয় তাহলে ওর জীবনটা একটা নিয়মের মধ্যে আসবে, যার ফলে সহজ জোরে এইভাবে টোটো করে ঘুরে বেড়ে সে আর কাউকে ঠকাতে পারবে না। এসব কথাবার্তা শুনে বাবা মা এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং শেষ পর্যন্ত গোপাল কৃষ্ণকে এয়ারফোর্সে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয়। তবে এয়ারফোর্সের ট্রেনিং সেন্টারে গিয়ে গোপী কৃষ্ণন তার পুরাতন স্বভাব অনুযায়ী প্রতারণা শুরু করে। সেখানে নতুন যোগদার ছেলেদেরকে ডেকে এনে সে নিজেকে একজন সিনিয়র অফিসার বলে পরিচয় দেয় এবং তাদের ওপর হুকুম চালাতে থাকে। অ্যাটেনশন স্ট্যান্ডার্ড যেসব বলে সে তাদেরকে ধোকা দেয় ক্লাস নিচ্ছিল। এসব কিছু দূরে থাকা একজন দেখে সে গোপী কৃষ্ণনকে ডেকে পাঠায় এবং প্রচণ্ড বকাবকি করে। সে বলে, তুই কি করছিস এখানে? তুই নিজে একজন পড়ো শিক্ষার্থী, আর তুই কেন অন্যদের ক্লাস নিচ্ছিস? অফিসার যখন জিজ্ঞাসা করে যে তুই এখানে কেন এসেছিস, তখন গোপী কৃষ্ণন আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয় যে, আমি এই জায়গায় একদিন বড় কিছু করে দেখাবো, আমার উঠতে ভালো লাগে স্যার, আর এর জন্য আমি এখানে এসেছি। তার কথা শুনে অফিসার ব্যঙ্গ করে বলে, তাই নাকি? তাহলে বাইরে গিয়ে দাঁড়া আর উড়ে যা। এই বলে অফিসার তাকে মাটিতে দাঁড়িয়ে ওড়ার ভঙ্গিতে থাকার এক অদ্ভুত শাস্তি দেয়। এরপর তাকে প্রায় গোপী ক্লাসে বা প্যারেডের সময় মনোযোগ দিত না। সব কিছুতে দেরি করার জন্য তাকে নানা রকম শাস্তি পেতে হতো, যেমন কান ধরে উঠবাস করা, চেয়ারের মতন করে ঘন্টার পর ঘন্টা বসে থাকা ইত্যাদি। 90 দশকে যেরকম শাস্তি দেওয়া হতো তার প্রায় সব কিছু গোপী কৃষ্ণনকে ভোগ করতে হয়েছিল। কিন্তু গোপী কৃষ্ণন এসব কিছুতে দমে যাওয়ার পাত্রও ছিল না। সে রাতের বেলায় চাদর বেঁধে ট্রেনিং সেন্টারে দেয়াল টপকে বাইরে পার্টি করতে যেত। এরকম এক রাতে তার এক বন্ধুকে নিয়ে বাইরে যায়। আসলে তার গিটার বাজানো খুবই শখ ছিল, কিন্তু বাবা মার চাপে সেই এয়ারফোর্সে যোগ দিয়েছিল। এখানে তারা একসাথে অনুষ্ঠানে গিয়ে খুব আনন্দ করে। ঠিক তখনই তার বন্ধু বুঝতে পারে যে গোপী কৃষ্ণন ক্লাস ফাঁকি দিয়ে কোথায় সময় কাটায়। এভাবে আনন্দের মধ্য দিয়ে তার জীবন কাটছিল। কিন্তু কিছুদিন পর অন্য এক জায়গায় তাদের বদলি করা হয়। এখন নতুন পোস্টিংয়ের জায়গায় গিয়ে গোপী কৃষ্ণন দেখে কাজটা অত্যন্ত একঘেয়ে। তাদের সারাদিন ধরে টেলিকলিংয়ের কাজ করতে হয়, যেখানে ভাববার মতো কোনো সময় নেই। এমন দম বন্ধ করা পরিস্থিতিতে কাজ করতে করতে তার শরীর একদিন খারাপ হয়ে যায়। সে তার এক ঘনিষ্ঠ বন্ধুকে জানায় যে
সেই 1 মাসের জন্য মেডিকেল লিভ নিয়ে বাড়তে যাচ্ছে এবং খুব দ্রুতই ফিরে আসবে। এভাবে গোপীকৃষ্ণন বাড়তে যায়, কিন্তু 1 মাস পেরিয়ে গেলেও সে আর ফিরে আসে না। তার আসল নাম ছিল গোপীকৃষ্ণন, যাকে সংক্ষেপে জিকে বলে সবাই ডাকতো। অনেক ধরে জিকে কোনো খবর না পেয়ে তার বন্ধুরা যখন চিন্তায় ছিল, তখন এক সহকর্মী এসে ভয়ঙ্কর খবর দেয়। সে জানায় তোর বন্ধু জিকে আত্মহত্যা করে মারা গেছে। এই কথা শুনে তার বন্ধুরা চমকে ওঠে। তারা বিশ্বাসই করতে পারছিল না যে একটা সাহসী ছেলে কিভাবে এমন আত্মহত্যা করতে পারে। এই খবর সে তার প্রেমিকা শারদাকে কিভাবে দেবে, তাই নিয়ে সে ভাবতে থাকে। আসলে এই শহরে আসার পর গোপীকৃষ্ণনের সাথে শারদা নামের একটা মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। গোপীকৃষ্ণনের বন্ধু এই খবরটা শারদাকে দেয়। তখন সেই ঘটনা শুনে কান্নায় ভেঙে পড়ে। আর ঠিক এর পরেই তার মন ভেসে ওঠে পুরাতন এক ফ্ল্যাশব্যাকে। শারদা আসলে গোপীকৃষ্ণনের বাড়িতে পরিচালিকার কাজ করত। সেখানে কাজ করার সময় গোপীকৃষ্ণনের সাথে একটা গভীর সম্পর্ক তৈরি হয়। জিজ্ঞে তাকে বলেছিল যে সুন্দর তো মানুষের চোখের দৃষ্টিতে থাকে, আর এই ধরনের মিষ্টি কথা বললে সে শারদাকে নিজেই প্রেমে ফেলেছিল। তাদের এই ভালোবাসার কথা বাড়িতে কেউ জানতো না। তারা প্রায় গোপনে দেখা করতো, কথা বলতো। এমনকি কাজ শেষে বাড়ি ফেরার সময় গোপীকৃষ্ণন একাই গাড়িতে করে তাকে ছেড়ে দিয়ে আসতো। এভাবে এই ব্যাপারটা একদিন গোপীকৃষ্ণনের মামা দেখে ফেলে। তাই তারা শারদাকে ডেকে একজন পরিচালকের সাথে প্রেম করার জন্য প্রচণ্ড বকাঝকা করতে থাকে। সেই মুহূর্তে গোপীকৃষ্ণন সেখানে এসে দাঁড়ায় এবং বলে, দেখো, আমাকে বকা দাও আর ওকে বকা দাও একই ব্যাপার। আমি একটা মেয়েকে কথা দিয়েছি, আর সেই মেয়ের কাছে দেওয়া কথা যদি আমি রাখতে না পারি, তাহলে তোমাদের দেওয়া শিক্ষাটাই ভুল প্রমাণিত হবে। এই বলে গোপীকৃষ্ণন সবার সামনে শারদাকে বিয়ে করা প্রতিশ্রুতি দেয়। এরপর সে শারদাকে একটা লেডিস হোস্টেলে রাখে, যেখান থেকে শারদা নার্সিং পড়া শুরু করে। পড়াশোনা শেষ হওয়ার কিছুদিন পরে তারা ফাইনালি বিয়ে করে নেয়। এবার ফ্ল্যাশব্যাকটা শেষ হলে আমরা দেখতে পাই, শারদা যখন কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে আসছিল, ঠিক তখনই একজন লোক হঠাৎ করে তার হাতে একটা চিরকুট দিয়ে যায়। এই কাগজটা করলে সে একটা জায়গার ঠিকানা দেখে এবং তার শেষে লেখা ছিল যে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। এমন সাসপেন্সিভ একটা চিঠি পেয়ে শারদা যেই না সেখানে যায়, তখন সে দেখতে পায় স্বয়ং গোপী সেখানে দাঁড়িয়ে আছে। নিজের প্রেমিকাকে জীবিত দেখে সে প্রথমে স্বস্তি পেল, পর মুহূর্তে প্রচণ্ড রেগে যায়। সে গোপীকৃষ্ণের গালে জোরে এক চড় মারে। তবে গোপী তাকে শান্তভাবে বলে যে এই ব্যাপারে আমি এখন তোমাকে কিছুই জিজ্ঞেস করবো না। এই ব্যাপারে সে তাকে সবকিছু খুলে বলবে। এরপর গোপীকৃষ্ণন এবং শারদা নতুন এক জীবন শুরু করে। তারা সুখে সংসার করতে থাকে এবং তাদের দুটো সন্তানও হয়। তবে তাদের জীবনের সুখে হঠাৎ নতুন একটা মোড় আসে। গোপীকৃষ্ণন নিজের নামে 8 লক্ষ টাকার একটা জীবন বীমা করে। এখন বীমা করানোর পর সে শারদাকে বলে, আমি গ্রাম থেকে ঘুরে আসছি। এই বলে সে গ্রামের দিকে রওনা দেয়। এরপর দেখা যায় গোপীকৃষ্ণন তার গ্রামের উদ্দেশ্যে যখন পৌঁছায়, তখন সেখানে তার 3জন সঙ্গীর সাথে দেখা হয়। তবে তারা এখানে ট্যাক্সি ভাড়া করে নিয়ে এসেছে দেখে গোপী প্রচণ্ড করতে লাগে। তাই মুহূর্তে একটা অ্যাম্বাসেডর গাড়ি নিজের নামে কিনে ফেলে। তারপর গ্রামের ভিতরে যেতে থাকে। বুঝতেই পারছো গোপী ইতোমধ্যে বেশ আর্গুমেন্ট হয়ে গেছে। যাই হোক, তারা সেখানে পৌঁছে যায় যেখানে গোপীকৃষ্ণনের নতুন বাড়ি হচ্ছিল। বাড়িতে তখনও কনস্ট্রাকশনের কাজ নিয়মিত চলে। এরপর তারা সেখানে বসে ড্রিঙ্কস খেতে খেতে কথা বলতে শুরু করে। তবে ওইখানে গোপীকৃষ্ণ একটা বিশাল ভয়ানক একটা প্রস্তাব দিয়ে বসে। সে জানায়, আমাদের কয়েক লাখ টাকা খুবই দরকার, আমি একটা আইডিয়া দেবো। সে বলে, আমার নামে 8 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স আছে। এখন সেই 8 লাখ টাকা যদি আমার হাতে আসে তাহলে কেমন হবে? এই কথা শুনে তার সঙ্গীরা উত্তেজিত হয়ে বলে যে এ তো খুব আনন্দের ব্যাপার। তখন গোপীকৃষ্ণ তার পরিকল্পনা ব্যাখ্যা করে। সে জানায়, এই 8 লাখ টাকা যদি আমি পেয়ে যাই তাহলে আমরা সবাই মিলে ভাগ করে নেব। তার মানে প্রত্যেকে আমরা 2 লাখ করে টাকা পাবো। এইসব শুনে সাথে সাথে একজন জিজ্ঞেস করে যে তার জন্য কি করতে হবে? তোকে তো মরতে হবে, তুই কি মরবি? জবাবে সে এসে বলে, আরে আমার বদলে অন্যকে মরলে আমি এটা প্রমাণ করে দেবো যে আমি সত্যিকারের অর্থে মারা গেছি, আর ইন্স্যুরেন্সের লোকেরা আমাকে ভাবে এই সব টাকা তুলে দেবে। এখন এই কাজ করতে গেলে ঠিক আমার মতো হবু দেখতে একটা ডেড বডি জোগাড় করতে হবে। এরপর আমি যে নতুন অ্যাম্বাসেডর গাড়িটা কিনলাম, সেই গাড়িটাতে বডি রেখে তাকে পুড়িয়ে খুন করে ফেলবো। এরপর খুন হয়ে গেলে তোমরা প্রমাণ করবে যে আমি মারা গেছি। সেই সুযোগে আমি বিদেশে পালিয়ে যাব। এখন আমি মারা গেছি এই প্রমাণটা যদি তোমরা তৈরি করতে পারো, তাহলে ইন্স্যুরেন্সে 8 লাখ টাকা আমি পেয়ে যাব। আর এই খবরটা শুধু দেশে নয়, আমি বিদেশে যেখানে থাকবো সেখানেও জানাতে হবে। আর এর পরে আমরা পুরো টাকাটা পেয়ে যাব। এখন এই ভয়ানক পরিকল্পনায় তারা সবাই তো এক বাক্যে রাজি হয়ে যায়। সেই পরিকল্পনার মতন গোপীকৃষ্ণনের সঙ্গীরা একটা মৃতদেহ খোঁজে নামতে থাকে। তারা প্রত্যেকটা হসপিটালে গিয়ে পরিচিতদের কাছে ডেড বডি চাই, কিন্তু কোথাও তার উচ্চতার সাথে মিল আছে এমন মৃতদেহ পাওয়া যাচ্ছে না। এমনকি তারা রাতে কবরস্থানে গিয়েও কবর খুঁড়ে ফেলে, কিন্তু দেখা যায় সেখানে যে দেহটা পাওয়া গেছে সেটা একটা মহিলার এবং উচ্চতাতে কোনো মিল নেই। এভাবে বারবার ব্যর্থ হওয়ার কারণে গোপীকৃষ্ণ তার বন্ধুদের ওপর প্রচণ্ড টাকাটাকি করে আর বকাঝকা করতে থাকে। সে জানায়, এতদিন হয়ে গেল আর তোরা এখনও একটা ডেড বডি খুঁজে বের করতে পারলি না। এভাবেই একদিন তারা যখন একটা মদের দোকানে যায়, তখন ঠিক সেখানে একদম ওয়েটারকে দেখে।
আর তারা অবাক হয়ে যায়, আসলে ওইটার চেহারা এবং হাইট সম্পূর্ণ গ্রুপের সাথে মিলে যাচ্ছে। কিন্তু যখনই তারা তাকে অপহরণ করার চেষ্টা করে, ঠিক সেই সময় লোকটা তাদেরকে বাধা দেয় এবং সেখানে ছোটোখাটো একটা ঝামেলা হয়ে যায়। গোপীকৃষ্ণ যখনই এই খবর পেয়ে যায়, তখন সে রেগে গিয়ে বলে যে, আমি তোকে মরা মানুষ আনতে বলেছি, জীবন্ত মানুষকে মারতে বলিনি। এসব কথা বলার পর তারা সঙ্গে গাড়িতে করে যাওয়ার সময় বাকিদেরকে নিয়ে নতুন একটা পরিকল্পনা করে। সে বলে, কেন আমরা ডেড বডি খুঁজে বেড়াচ্ছি, তা সে বরঞ্চ আমরা আমাদের বস জিকেকেই মেরে ফেলি। এই কথা শুনে একজন আপত্তি করে বলে, দেখো সেই তোমাদের জন্য সব কিছু করছে, ওকে মেরে ফেললে আমরা কি করব। তখন সে জানায়, আরে বোকা, শারদকে টাকা পাইয়ে দেওয়ার নাম করে জিকেকে খুন করব, আর ইন্স্যুরেন্সে 8 লাখ টাকা আমরাই নেব। এবার প্রত্যেকে 2 লাখ করে ভাগ করে নেব, বাকি 50,000 টাকা আমার, কারণ বুদ্ধিটা আমি দিয়েছি। এ কথা বলা কিছুক্ষণের মধ্যে তাদের চালিয়ে আনা গাড়িতে রহস্যজনকভাবে আগুন লেগে যায়। এদিকে গাড়ি জ্বলে যাওয়ার পরের দিন সকালে পুলিশ ঘটনাস্থলে আসে তদন্তের জন্য। এখানে পুলিশ ইন্সপেক্টর একটা ডিয়াসলাইটের বাক্স দেখতে পায়। এছাড়াও গাড়ির ভিতরে একটা সম্পূর্ণ পুড়ে যাওয়া মৃতদেহ দেখা যায়। এখন এই দেহটি কাত্তা শনাক্তের জন্য ফরেনসিক টিমকে ডাকা হয়। এখানে ফরেনসিক টিমের রিপোর্টে বলা হয় যে মুখটা এতটাই পুড়ে গেছে যে তার আসল পরিচয় শনাক্ত করা এক প্রকার অসম্ভব। তবে প্রাথমিকভাবে সবাই ধরে নেয় যে মৃত ব্যক্তিটা হবে গোপীকৃষ্ণ ওরফে জিকে, কারণ ওটা ছিল তার কেনা গাড়ি এবং আগের রাতে সে বাইরে বেরিয়ে গেছে বলে আত্মস্বজনরা সেটা জানিয়েছে। এদিকে পুলিশ তদন্তের জন্য গোপীকৃষ্ণের সেই জ্ঞাতি ভাইয়ের বাড়িতে যায়, যেখানে তাকে খুন করার ষড়যন্ত্র করা হয়েছিল। পুলিশ তাকে দেখা মতো জিজ্ঞেস করে যে, তুই তো সবসময় নোংরা জামা কাপড় পরে থাকিস, তাহলে আজকে তো নতুন জামা কাপড় পরছিস কেন? সে ওজোর দিয়ে বলে যে, স্যার ও সবসময় এরকমই থাকে, তবে এখানে তার জামা হাতাটা পুরোপুরি নামানো ছিল বলে পুলিশের আরও বেশি সন্দেহ বেড়ে যায়। তখন পুলিশ তাকে জিজ্ঞেস করে, জিজ্ঞেস তো তোর আত্ম হয় তাই না? সে মারা গেছে আর তুই তাকে দেখতে যাসনি কেন? উত্তরে বলে, আমাদের মধ্যে প্রায় মনোমালিন্য তো ঠিকই, কিন্তু তাই বলে সে মারা গেলে আমি কি সব কাজ ছেড়ে দেবো? আমি তার শেষ কীর্তি দিতে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করেছিলাম স্যার। সব কিছু হয়ে গেলে একবার গিয়ে দেখে আসবো ভেবেছিলাম, কিন্তু ওকে ওই অবস্থায় দেখা আমার পক্ষে সম্ভব ছিল না। এদিকে বাড়ির পিছনে অব্যবহৃত বাথরুম থেকে পুলিশ কর্মীর সেদিকেই এগিয়ে যায়। লোকটা তাকে আটকানোর চেষ্টা করলে বলে, স্যার ওখানে কেউ যায় না। কিন্তু পুলিশ অফিসার তার কোনো কথা না শুনে সেখানে যায় এবং গিয়ে দেখতে পাই সেখানে অনেক ডিএসএলআর কাঠে পড়ে আছে। এখান থেকে বোঝা যায় কেউ হয়তো ওখানে লুকে লুকে সিগারেট খেয়েছে। এছাড়াও বাথরুমের ভিতরে কিছু প্রণগন্ধ পাওয়া যায় এবং পানির জায়গায় চুল পড়ে থাকতে দেখা যায়। এবার অফিসার নিশ্চিত করেছে আগের রাতে এখানে কিছু একটা তো পড়ানো হয়েছে। তাই সে লোকটা থেকে ফিরে কঠোর গলায় বলে, প্রথমে তোর হাতের জামাটা আগে কোটা, দেখি তোর হাতের নিচে কি আছে। এই কথা শুনে সে ভয় চিৎকার করতে থাকে যে কেন গোটাতে বলছেন। তবে পুলিশ ধমক দিয়ে তার হাতা গোটানোর পর দেখা যায় তার হাতে অনেক পোড়া দাগ। এবার পুলিশ নিশ্চিত হয়ে যায় যে এই লোকটা এই ঘটনার সাথে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এবার থানায় নিয়ে আসা হয়। এবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাকে কোনো প্রশ্নও করা হয় না, তবে এর বিনিময়ে তাকে কোনো পানিও খেতে দেওয়া হয়নি। তারপর পুলিশ কনস্টেবলকে দিয়ে তার প্রিয় খাবার বিরিয়ানি আনানো হয়। সে পেট পুরো বিরিয়ানি খায় ঠিকই, কিন্তু খাওয়ার পরে তাকে পানি দেওয়া হয় না।